আজকের বিষয় ভারত কেন শেখ হাসিনাকে প্রকাশ্যে কথা বলতে দিল। বিষয়টি নিয়ে বাংলাদেশে তোলপাড় চলছে। বাংলাদেশ সরকার শেখ হাসিনার বুধবারের ভাষণ দেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি দিয়েছিল যে কেউ যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বভাবতই বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করেনি, তবে বিশ্ব গণমাধ্যম তারা কিন্তু শেখ হাসিনার বক্তব্য গুরুত্ব দিয়ে প্রচার করেছে। এমনকি রয়টার্সের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এজেন্সি তারা প্রায় ৪৫ মিনিট শেখ হাসিনার ওই যে অনুষ্ঠানের পুরো লাইভ টেলিকাস্ট তারা করেছে, যেটা বিশ্বে নজিরবিহীন বলা যায় একটি ঘটনা। যে কোনো একজন ব্যক্তি যিনি অন্তত আইনের দৃষ্টিতে সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি, তার বক্তব্য গোটা বিশ্ববাসীকে রয়টার্স শুনিয়েছে ৪৫ মিনিট ধরে। কিন্তু আমার আজকের বিষয়টি হচ্ছে এটাই যে ভারত কেন শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠক করতে দিল এবং বিশ্ব মিডিয়ার কাছে তার বক্তব্য পেশ করার সুযোগ দিল। প্রশ্নটি আমার নয়, প্রশ্নটি বাংলাদেশ সরকারের। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি একাধিক সংবাদ মাধ্যমকে খানিকটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেওয়ার মতো করে একই প্রশ্ন তুলেছেন, কেন ভারত সরকার শেখ হাসিনাকে এইভাবে বক্তব্য পেশ করতে দিল। বাংলাদেশ সরকার শেখ হাসিনার বুধবারের যে ঘোষিত কর্মসূচি, অর্থাৎ দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়াতে তিনি যে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সাংবাদিকদের সামনে ভাষণ দেবেন, কথা বলবেন, তাদের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাবেন, এই বিষয়টি পূর্ব ঘোষিত। স্বভাবতই বাংলাদেশ সরকারের তরফে ভারতের কাছে এই নিয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। ভারতকে অনুরোধ করা হয়েছিল যেন শেখ হাসিনাকে ওই অনুষ্ঠানে উপস্থিত হতে ভারত সরকার মানা করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশ সরকারের এই বক্তব্য পৌঁছে দিয়েছিলেন। অনুষ্ঠান অর্থাৎ বুধবারের আগে ৫ আগস্টের আগের দিন ৪ আগস্ট ভারত সরকারের তরফে একটি সংক্ষিপ্ত বিবৃতি এসেছিল, যাতে বলা হয়েছিল যে শেখ হাসিনা যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে সেটি একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠান, এটি কোনো সরকারি সংস্থার অনুষ্ঠান নয়। ভারত সরকার একথাও বলেছিল যে শেখ হাসিনা যা বলবেন সেটা তার কথা, এই ব্যাপারে ভারত সরকারের কোনো বক্তব্য নেই। তারপরও বাংলাদেশ সরকার প্রশ্ন তুলেছে যে কেন বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে শেখ হাসিনাকে ভারত কথা বলতে দিল। দুটি কারণ এই ব্যাপারে মুখ্য। ১ নম্বর, ভারত সরকার এইটা বিবেচনা করেছে যে কোন যুক্তিতে তারা শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে বলতে পারে। আপাত দৃষ্টিতে বা সাধারণভাবে এমন কোনো যুক্তি ভারত সরকারের সামনে নেই যে শেখ হাসিনাকে তারা বলে যে আপনি অমুক অনুষ্ঠানে যাবেন না, অমুকটা করবেন না, অমুক কথা বলবেন না, তমুক কথা বলবেন না, এই রকম কিছু বলার অবকাশ ভারতের সরকারের পক্ষে নেই। তার কারণ ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে একটি মজবুত বিচার এবং প্রশাসনিক ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার আধারে কাকে কি বলা যায় সেটা নির্ধারিত হয়, এটা কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয় না। সেই যে নির্ধারণ প্রক্রিয়া, সেই নির্ধারণ প্রক্রিয়াতে শেখ হাসিনাকে এটা বলার অবকাশ ভারত সরকারের সামনে নেই। তার কারণ বাংলাদেশে তিনি অভিযুক্ত আসামি হতে পারেন, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হতে পারেন, কিন্তু ভারতের কাছে তিনি একজন রাষ্ট্রীয় অতিথি এবং তাকে বাংলাদেশ সরকারের সেনাবাহিনী বিমানবাহিনীর বিমান তাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গেছে, ভারত তাকে অতিথি হিসেবে গ্রহণ করেছে। ফলে অতিথির জীবনযাত্রা, অতিথির বাকস্বাধীনতা, যা যা ভারতের ভূখণ্ডের মধ্যে যে যে অধিকার এবং স্বাধীনতাগুলি প্রাপ্য তার, সেগুলি তিনি পাবেন, এটাই কাম্য। ফলে এই বিষয়টি ভারত সরকারের বিবেচনায় রাখতে হয়েছে।
দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে দেশের ব্যক্তিকে নিয়ে বক্তব্য, অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য, এবং যে সরকার এই বক্তব্য পেশের ঘটনাটিকে নিয়ে আপত্তি তুলছে, সেই বিএনপির তারেক রহমানের সরকারের তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তিনিও কিন্তু নানান মামলাতে অভিযুক্ত আসামি ছিলেন। হয়তো তার মৃত্যুদণ্ডের সাজা ছিল না, কিন্তু যাবজ্জীবন কারাবাসের সাজা ছিল। কিন্তু তিনি লন্ডনে বসে দিনের পর দিন ঘরোয়া রাজনীতি নিয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তিনি কথা বলেছেন, এবং তাকে সেই কথা বলার অধিকার কিন্তু তিনি পেয়েছিলেন যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে তারেক রহমান যদি লন্ডন থেকে তার দেশের রাজনীতি করতে পারেন, দল পরিচালনা করতে পারেন, দিনের পর দিন ভার্চুয়াল মাধ্যমে জনসভায় ভাষণ দিতে পারেন, তাহলে কেন শেখ হাসিনা সাংবাদিকদের সামনে দু কথা বলতে পারবেন না? এটা একটা বড় যুক্তিপূর্ণ বিষয়, যেটাও ভারত সরকারকে বিবেচনায় রাখতে হয়েছে, যে তারেক রহমান, যার সরকার শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে আপত্তি তুলছে, সেই তারেক রহমান স্বয়ং 17 বছর লন্ডন থেকে কিন্তু বাংলাদেশে রাজনীতি করেছেন এবং নির্বাচনের প্রাক্কালে দেশে ফিরে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। ফলে তারেক রহমান যদি লন্ডন থেকে বাংলাদেশে রাজনীতি করতে পারেন, শেখ হাসিনা কেন দিল্লিতে সাংবাদিকদের সামনে এই কথা বলতে পারবেন না যে তার প্রতি অন্যায় করা হচ্ছে বাংলাদেশে? তিনি যে কথাগুলি বলেছেন, কোনোটাই তিনি কিন্তু বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলেননি। তিনি কয়েকটি দল, কয়েকজন ব্যক্তির সিদ্ধান্তের কথা বলেছেন। তিনি সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে তার যে বিচার হয়েছে, সেই বিচার কতটা অনৈতিক, কতটা অন্যায্য এবং কতটা বিচারহীনতা সেই বিচার। তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন তার দলকে কি অন্যায়ভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। তিনি বলেছেন যে তার দেশের নাগরিকরা, তারা বাক স্বাধীনতা হারিয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার নেই। দিনের পর দিন আওয়ামী লীগের নেতা কর্মীদের জেলে পোড়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। সাধারণ মানুষের যে নিপীড়ন নির্যাতনের মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রা যেভাবে একটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, তিনি সেই কথাগুলি বলেছেন। আর বলেছেন তার সময়তে তিনি কিভাবে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করেছিলেন, কোন জায়গায় বাংলাদেশকে তুলে এনেছিলেন এবং সেখান থেকে কিভাবে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে, এই কথাটি শেখ হাসিনা সেদিনের ভাষণে বলেছেন। এই কথার মধ্যে একজন দেশপ্রেমিকের কথাই আছে, যিনি তার নিজের দেশকে ভালোবাসেন। সেই দেশের ভালোবাসা, দেশের প্রতি তার যে ভালোবাসা, তার যে দায়িত্ব, কর্তব্যের কথা তিনি বলেছেন, যে কিভাবে এই দেশকে তিনি পুনর্নির্মাণ করতে চান। এটার মধ্যে দেশ বিরোধী কোনো বক্তব্য কারো পক্ষেই খুঁজে পাওয়া সম্ভব নয়, যদি না তিনি রাজনৈতিক প্রতিহিংসার দৃষ্টিভঙ্গি থেকে এই তার শেখ হাসিনার ভাষণকে বিচার করেন। 2 নম্বর যে বিষয়টি, মানে আরও যে একটি বিষয় ভারত সরকারের বিবেচনায় আছে বলে আমার অন্তত মনে হয়, সেটি হচ্ছে যে তারেক রহমান সরকারের বক্তব্যই বা ভারত সরকার কেন এতটা গুরুত্ব দেবে যে তারা কাকে কি বলতে দেবে, সেটা তারেক রহমানের সরকারের আর্জি হোক বা দাবি হোক বা অভিযোগই হোক, কেন ভারত সরকার সেই কথা শুনতে যাবে? তার কারণ ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সময়তে যে প্রশাসনিক প্রধান যারা ছিলেন, অন্তর্বর্তী সরকারের সময় মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে ভারত সরকারের যে আলাপ আলোচনাগুলি হয়েছিল, সেখানে বারে বারে তারা ইনক্লুসিভ ডেমোক্রেসি বা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র এবং ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছিল। অর্থাৎ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া ছাড়াও তাকে রাজনৈতিক প্রক্রিয়াতে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে দিতে হবে। এগুলি ছিল ভারত সরকারের বক্তব্য। এই ধারাবাহিক বক্তব্য শেষে একটা পর্যায়ে ভারত সরকার আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচনের বিষয়ে কিন্তু সবুজ সংকেত দেয় বা তাদের অনিচ্ছাকে আড়াল করে বিএনপিকে তারা পূর্ণ সমর্থন দিয়েছিল, এই জন্যে যে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় এলে পরে অন্তত ভারতের পূর্ব প্রান্তে যে ইসলামিক জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, সেটাকে মোকাবিলা করা হয়তো খানিকটা সহজ হবে। কারণ জামায়াতে ইসলামীকে মোকাবিলার প্রধান শক্তি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। ফলে ভারত সরকারের কাছে একমাত্র বিকল্প ছিল
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে বা বিএনপিকে ক্ষমতায় আসুক এই প্রত্যাশা জাগানো, এবং এর জন্যে ভারত সরকার কূটনৈতিক স্তরে যা যা করণীয় তারা সেটা করেছে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে সদ্য ভারতের সংসদীয় বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির রিপোর্টেও কিন্তু এই কথার উল্লেখ আছে যে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনকে ভারত সাধুবাদ জানায়। কিন্তু ভারতের যে প্রত্যাশাটি ছিল যে তারেক রহমান ক্ষমতায় আসার পর বা ভারতের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করবেন এবং দেশের অভ্যন্তরে তিনি গণতান্ত্রিক পরিমণ্ডল ফেরাবেন এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী তাদেরকে অবাধে তাদের কার্যক্রম করতে দেবেন। কেউ বলতে পারেন যে এতে ভারতের কি যায় আসে? অবশ্যই যায় আসে। শুধু ভারতের যায় আসে না, চীনেরও যায় আসে, আমেরিকারও যায় আসে, পৃথিবীর সব দেশেরই যায় আসে। যদি একটি দেশের অভ্যন্তরে এমন অগণতান্ত্রিক পরিস্থিতি থাকে যেখানে একটি রাজনৈতিক দল যারা দেশটির প্রতিষ্ঠার সঙ্গে যাদের মানে প্রধান সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছে সেই দলকে নিষিদ্ধ করে রাখা মানে গণতন্ত্রের ত্রুটি কিভাবে টিপে ধরা হয়েছে। ফলে ভারত সরকার, আওয়ামী লীগের মতো ভারত সরকারও কিন্তু প্রত্যাশা করেছিল যে তারেক রহমান আর যাই হোক 2001 থেকে 6 তার প্রয়াত মা খালেদা জিয়ার সময় যে সরকার চলছিল, যে সরকারের একটা বড় কর্মসূচি ছিল বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারত বিরোধিতাকে উস্কানি দেওয়া, ভারতে জঙ্গিপনাকে মদত করা, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের নানানভাবে সহায়তা করা, সেই জায়গা থেকে সরে এসে 2026-এ তারেক রহমান একটা নতুন ধরনের সংস্কৃতি নিয়ে এসে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবেন এই প্রত্যাশা আওয়ামী লীগের যেমন ছিল, বাংলাদেশের বাসিন্দাদের ছিল, ভারত সরকারের ছিল। কিন্তু ভারত সরকার এখন বুঝতে পারছে যে তারেক রহমান তাদের সঙ্গেও কিন্তু চূড়ান্ত প্রতারণা করেছেন। অর্থাৎ বিএনপি তারা নির্বাচনের আগে ঘরোয়া আলোচনায় ভারতের নেতৃবৃন্দের সঙ্গে তাদের যে কথাবার্তা, সেখানে যে প্রতিশ্রুতিগুলি তারা দিয়েছিল যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, এর কোনোটাই কিন্তু বিএনপি সরকার করছে না। বরং দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের সরকারকে ছাপিয়ে যাচ্ছে বিএনপির নির্বাচিত সরকারের নিপীড়ন, নির্যাতন, সন্ত্রাস, এই ঘটনা ছাপিয়ে যাচ্ছে। স্বভাবতই ভারত সরকার বুঝতে পেরেছে যে তারেক রহমান শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করলেন, শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধকামী মানুষের সঙ্গে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষের সঙ্গে বেইমানি করেছেন, শুধু সংখ্যালঘুদের সঙ্গে তারা প্রতারণা করেছেন, শুধু তাই নয়, ভারতের মতো নিকট প্রতিবেশী যারা যে কোনো আপদে বিপদে বাংলাদেশের পাশে থাকে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন মানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এত আকাশ ছোঁয়া যে তারা ভারতের কাছে কিছু অতিরিক্ত পণ্য চেয়েছে, ডিজেল চেয়েছে, বিদ্যুৎ সংকট চূড়ান্ত সমস্যার জায়গায় চলে গেছে। এবং একটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সরকারি ঘোষণা নেই যে আগামী 10 তারিখ ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে। অবশ্যই সেই বৈঠক সৌজন্যমূলক বৈঠক হিসাবেই বলা হবে, কিন্তু জানা যাচ্ছে যে তারেক রহমান হঠাৎ করেই দীনেশ ত্রিবেদীকে ডেকে এই যে সৌজন্যের বৈঠকের আহ্বান জানিয়েছেন, তার কারণ তিনিও এখন অনেক ব্যাপারে হাত পাতবেন ভারতের কাছে। তার কারণ তার দেশে এখন যে অস্থির পরিস্থিতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, রাস্তাঘাটে যানবাহন নেই, ঘরে ঘরে অরন্ধন চলছে কারণ মানুষ উনুন বা চুলা জ্বালাতে পারছেন না, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আকাশ ছোঁয়া দাম। অতীতেও কিন্তু এমনকি মোহাম্মদ ইউনূসের সরকারের সময় যে সরকারের সঙ্গে ভারত খুব একটা মানে কূটনৈতিক সম্পর্ক গড়তে চায়নি, সেই সরকারের সময়ও কিন্তু ভারত যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করেছে। কখনো ডিজেল দিয়েছে, কখনো বিদ্যুৎ দিয়েছে, কখনো চাল পাঠিয়েছে, কখনো পেঁয়াজ পাঠিয়েছে, কখনো চিনি পাঠিয়েছে, কখনো নুন পাঠিয়েছে। কখনোই কিন্তু এই বিষয়গুলিকে দ্বিপাক্ষিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারত টেনে আনেনি। কিন্তু দিল্লির কর্তৃপক্ষ মনে করছে, যেটা আমরা জানতে পারছি, যে তারা কিন্তু মনে করছে যে তারেক রহমান মোহাম্মদ ইউনূসের থেকেও অনেক বেশি প্রতারণা বা বেইমানি দিল্লির সঙ্গে করেছেন। তার কারণ মোহাম্মদ ইউনূস আচমকাই দেশের
প্রধান উপদেষ্টা হয়েছিলেন। তারেক রহমান বিএনপির মতো একটি দলের সভাপতি এবং তিনি নির্বাচনের মধ্য দিয়ে এসছেন। তার আগে দুদেশের রাজনৈতিক পরিমণ্ডলে, কূটনৈতিক পরিমণ্ডলে যে আলোচনাগুলো হয়েছিল তার কোনোটাই তারেক রহমানের সরকার রাখছে না। স্বভাবতই ভারত মনে করছে যে শেখ হাসিনাকেই বা তার কথা বলতে দেওয়া হবে না কেন, কারণ তিনিও তো এই সরকারের দ্বারা প্রতারিত। কারণ আওয়ামী লীগের একটা বড় অংশ এবং সংখ্যালঘুদের প্রায় 100 ভাগ তারা বিগত নির্বাচনে কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। তারা দেশ বাঁচাতে চেয়েছিল, তারা মনে করেছিল যে জামায়াতে ইসলামী, এনসিপি এরা যদি ক্ষমতায় আসে বা অনেক বড় সংখ্যায় জাতীয় সংসদে ঢুকে পড়ে তাহলে বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ আরও বড় আকারে মাথাচাড়া দেবে। স্বভাবতই আওয়ামী লীগেরও একটা বড় অংশ তারা কিন্তু বিএনপির জয়ে তাদেরও অবদান আছে, কিন্তু তাদের অনেকেই এখন এলাকায় নেই, এলাকায় থাকতে পারছেন না, অথবা জেলখানায় তাদের স্থান হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষে শেখ হাসিনার মুখে লিকোপ্লাস চেপে দেওয়ার কোনো অবকাশ ছিল না।